তাহলে আপনারা সবাই আমরা এখন একটা প্যাকেজ ইনস্টল করবো। প্যাকেজটা ইনস্টল দেন yum install DHCP। তো আমরা yum ইনস্টল করার সময় কোন প্যাকেজটা দিয়ে চেক করছিলাম? VSFTP। তাহলে আপনারা এখন DHCP প্যাকেজটা ইনস্টল করেন। আপনাদের ব্যাচ হচ্ছে 2, তাই না? ওকে, আমরা তাহলে DHCP প্যাকেজটা ইনস্টল করি। এটা ইনস্টল করে ফেলেন। ইয়ামটা একটা প্যাকেজ ছিল, সেই প্যাকেজটা ইনস্টল করে আমরা এখন একটা সার্ভিস তৈরি করে ফেলছি। হ্যাঁ, যদি প্যাকেজ ইনস্টল করে নেন তাহলে কাজ হবে। আপনাদের গ্রুপে আমি একটা ডিএসসিপি কনফিগারেশনটা পোস্ট করে দিচ্ছি, আপনাদের সুবিধা হবে। ডিএসসিপি সার্ভিস কিভাবে কাজ করে সেগুলো আমরা মনে হয় আলোচনা করছিলাম, তাই না? যখন উইন্ডোজ ইনস্টল করছিলাম। ওকে, হচ্ছে না সবারই তো হয়েছে। তো আমরা এখন যে প্যাকেজটা ইনস্টল করলাম, আমরা যদি একটু দেখি, আমরা যে প্যাকেজটা ইনস্টল করছি সেটা হচ্ছে ডিএসসিপি প্যাকেজ। সেই প্যাকেজটা ঠিকমতো ইনস্টল হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমরা চেক করে দেখতে পারি rpm -qa। এখান থেকে আমরা শুধুমাত্র ডিএসসিপিটাকে গ্রেপ করে যদি নিয়ে আসি, তাহলে আমরা দেখবো যে হ্যাঁ, আমাদের সিস্টেমে ডিএসসিপির এই প্যাকেজগুলো অলরেডি ইনস্টল অবস্থায় আছে। 3টা প্যাকেজ দেখাচ্ছে। সেই 3টা প্যাকেজ ইনস্টল আছে। আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আসলে সেকেন্ড যেটা আছে ডিএসসিপি 4.2.5। এটা হচ্ছে আসলে ডিএসসিপি সার্ভার প্যাকেজ। সো এই ফাইলটা আছে কিনা। একটা হচ্ছে ডিএসসিপির কমন ফাইলগুলো থাকে, আর একটা হচ্ছে ডিএসসিপি লাইব্রেরির জন্য। তো আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে 4.2.5 সবার কাছে এটা আছে কিনা। 4.2.5 হচ্ছে ভার্সন। এক এক মেশিনে হয়তো আপনি এই জায়গায় এক একটা ভার্সন পেতে পারেন, সেই অনুযায়ী আপনাকে তখন নামকরণগুলো করতে হবে আর কি। তো এই ক্ষেত্রে আছে 4.2.5 পাওয়া গেছে, তাই না? এখন আমরা যদি কখনো কোনো প্যাকেজের কনফিগারেশন ফাইল বা এই সার্ভিস রিলেটেড বিভিন্ন ডকুমেন্টেশন ফাইলগুলো কোথায় আছে, লোকেশনগুলো কোথায়, তাই না? যেমন আপনি ডিএসসিপির জন্য তোমাকে এখন কনফিগার করতে হবে, সেটাতে একটা ফাইল এডিট করতে হবে, সেই ফাইলটা কই আছে সেগুলো যদি আমরা জানতে চাই তাহলে আমরা দিব rpm -ql ডিএসসিপি। তাহলে আপনার এই প্যাকেজটা যে ডিএসসিপি যে প্যাকেজটা আছে, এই প্যাকেজটার যে লোকেশনগুলো আছে, যতগুলা পাথ আছে কনফিগারেশন ফাইলসে, সেই পাথগুলো আপনাকে দিবে। দেখেন অনেক পাথ দেখাচ্ছে, তাই না? তার মানে এখানে দেখেন, আসলে আমি যখন এই কমান্ডটা চালালাম তখন এখানে সেই ইটিসির ভিতরে বলতেছে যে নেটওয়ার্ক ম্যানেজার বলে একটা ইস্যু আছে, তাই না? তার মানে ডিএসসিপি সার্ভিসের জন্য আসলে নেটওয়ার্কটা ইম্পর্টেন্ট, তাই তো? নেটওয়ার্ক ছাড়া কিন্তু আপনি ডিএসসিপি কভার করতে পারবেন না। গুড। তারপরে দেখেন ইটিসির ভিতরে ডিএসসিপি নামক একটা ফোল্ডার আছে এবং তার ভিতরে কনফিগারেশন ফাইলগুলো আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ডিএসসিপি কনফিগারেশন ফাইলটা আসলে এই লোকেশনে আছে। লাইব্রেরি ফাইলগুলা এই লোকেশনে আছে। বিন ফাইলগুলো এখানে আছে যেখান থেকে এটা রান করবে। শেয়ারের ভিতরে ডকুমেন্টেশন ফাইলগুলো আছে, কিভাবে ডিএসসিপি আপনি কনফিগার করবেন, ডিএসসিপি কনফিগারেশন ফাইলে কি লিখবেন, কিভাবে লিখতে হয়, সেই সব জিনিসপত্রগুলো আমাদের এখানে আছে। ডট এক্সাম্পল যেগুলো আছে।
তো আমরা এইভাবে আসলে দেখে নিতে পারি যে আসলে এই কমান্ড দিয়ে যে কি কি জিনিস করা যায়। তো আমরা কিউএল লোকেশন দিয়ে আমরা এটা দেখে নিলাম। এখন প্রথম জিনিস হচ্ছে যে আমাদেরকে ডিএসসিপি করতে হলে আমাদের নেটওয়ার্কটা ঠিক লাগবে, তাই না? নেটওয়ার্ক ছাড়া কিন্তু এটা চলবে না। তো আমরা যদি একটু চেক করে দেখি ইফ কনফিগ কমান্ডের মাধ্যমে, কমান্ডটা কি? ইফ কনফিগ। উইন্ডোজে আমরা কি চালাই? গুড। তাহলে দেখেন এই ইফ কনফিগ কমান্ডটাতে ENS33 নামে একটা ডিভাইস আমরা দেখতে পাচ্ছি, তাই না? যদিও এর কোনো আইপি কিন্তু এখানে দেখা যাচ্ছে না। ENS34 নামে আমরা আরো একটা দেখতে পাচ্ছি, যার তেমন কোনো আইপি আমরা এখানে দেখতে পাচ্ছি না। আর একটা আমরা দেখতে পাচ্ছি এলো মানে লুপব্যাক, সেটার আইপিটা আমরা দেখতে পাচ্ছি 127.0.0.1। আর একটা আমরা দেখতে পাচ্ছি VIR-BR0, তাই না? এটা হচ্ছে ভার্চুয়াল একটা অ্যাডাপ্টার, যে অ্যাডাপ্টারটা আমরা VMware সেটআপ করার কারণে অটোমেটিক্যালি তৈরি হয়েছে। এই নেটওয়ার্ক দিয়ে আপনি চাইলে VMware এর সাথে কানেকশন করতে পারেন। তো আমাদের এই নেটওয়ার্কটার দরকার নেই। আমরা আমাদের এখানে দুইটা ল্যান্ড কার্ড ইনস্টল করছিলাম, তাই না? মনে আছে? একটা হোস্ট অনলি আর একটা হচ্ছে, দেখেন ENS33 আর ENS34 হচ্ছে সেই দুইটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার। আমরা আইপি অ্যাড্রেস পাই নাই, আমরা দেখতে হবে কেন পাইনি। আমরা একটু প্রথমে দেখি যে আমাদের যে সেটিংস ছিল, এই সেটিংসের মধ্যে যেটাকে আমরা ব্রিজ করছিলাম সেইটার ম্যাক অ্যাড্রেস হচ্ছে 1446। তাহলে আমরা, আর হোস্ট অনলির ম্যাক অ্যাড্রেস হচ্ছে 1450, তাই না? তাহলে 46টা হচ্ছে কার? ব্রিজের, আর 50টা হচ্ছে হোস্ট অনলি, তাই তো? দেখলাম আমরা। দেখেন এইখানে 1446 এই যে ম্যাক অ্যাড্রেস দেখা যাচ্ছে, এটা তার মানে ENS33 কি? ব্রিজ। আর 1450 হচ্ছে ENS34, তার মানে ENS34 হচ্ছে হোস্ট অনলি নেটওয়ার্ক। আমরা এটা এনশিওর করে নিলাম যে হ্যাঁ ঠিক আছে, আমরা যেভাবে দিছিলাম সেভাবে এটা। তাহলে আমরা যদি একটু ভার্চুয়াল নেটওয়ার্ক এডিটরের সেটিংস থেকে দেখে আসি যে আমাদের হোস্ট অনলি নেটওয়ার্ক কত? 137.0 আমার কাছে, তাই তো? আপনার কাছে হয়তো আপনারা যেরকম করছিলেন। তো উইন্ডোজেও কিন্তু আমরা এরকম কাহিনী করছিলাম, তাই না? এই পর্যন্ত কিন্তু মিল আছে, আছে না? দুইটা অ্যাডাপ্টার নিচ্ছি আমরা, একটা হচ্ছে ENS33 আর একটা হচ্ছে ENS34। তো এখন আমরা যদি লিনাক্সে নেটওয়ার্ক কনফিগার করতে চাই, তাহলে আমাদেরকে যে লোকেশনে যেতে হবে সেটা হচ্ছে EDC নেটওয়ার্ক, সরি sysconfig নেটওয়ার্ক স্ক্রিপ্ট। এই লোকেশনে আমাদেরকে, এই লোকেশনের ভিতরে আমাদের যে অ্যাডাপ্টারগুলো আছে সেটা কনফিগারেশন ফাইলগুলো আমরা এখানে দেখতে পাই। দেখেন আমরা যদি ls দেই তাহলে আমরা দেখব এখানে if cfg অর্থাৎ ইন্টারফেস কনফিগারেশন ENS30 আসবে। দেখেন আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা অ্যাডাপ্টার এখানে দেখা যাচ্ছে না? দুইটা ইন্টারফেস। তো এই দুইটা ইন্টারফেস কনফিগারেশনের জন্য যে ফাইল দুইটা আমাদেরকে এডিট করতে হবে, একটা ফাইল হচ্ছে ENS33 আর একটা ফাইল হচ্ছে ENS34। এই পর্যন্ত কি সবাই আছি আমরা? তাহলে আমরা যদি ENS33 ফাইলটাতে একটু ঢুকি, আমরা কোন ফাইলটা এডিট করতে যাচ্ছি? ENS33 পাওয়া গেছে সবাই? সবাই আছি সাথে নাকি নাই? ঢুকবো এই ফাইলের ভিতরে? এটা ENS33, দুইটা নেটওয়ার্ক না আমাদের? একটা ENS33 আর একটা ENS34। ENS33 মানে ব্রিজ, 34 মানে হোস্ট অন। আমরা কিন্তু দেখে নিচ্ছি এটা কিন্তু কেস টু কেস কিন্তু ডিফার করতে পারে, তাই না?
ভিএম সেটিংস, যে নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা চেক করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করবেন অ্যাডভান্স। তাহলে ম্যাক অ্যাড্রেসটা দেখলাম, এই ম্যাক অ্যাড্রেস দেখে মিলাই নিয়েছি। এই পর্যন্ত আসছি সবাই? না 33 চেঞ্জ করতেছি, ব্রিজ 33 হচ্ছে ব্রিজ। দেখেন এই ফাইলের ভিতরে যদি আমরা যাই, এখানে কোনো আইপি অ্যাড্রেস দেওয়া নাই, তাই না? এবং এটা আসলে আমরা তো ডিএসসিপি থেকে আইপি পাবে না ব্রিজে, আমাদের আমাদের তো ম্যানুয়াল আইপি বসানোর কিছু নাই, আছে? ডিএসসিপি মানে কি? ব্রিজ নেটওয়ার্ক কোথায়? এই লাইনে কানেক্টেড না? এই লাইন তো অটোমেটিক্যালি ডিএসসিপি পায় না তারপর থেকে? মনে নাই উইন্ডোজে কি করছি? ব্রিজের আইপি কি কখনো বসাইছি আমরা? একা একা পাচ্ছিল না। তাহলে দেখেন এখানে বুট রেট পোর্টো, বুট পোর্টো লেখা আছে না? বুট পোর্টো কি দেওয়া আছে? ডিএসসিপি। তার মানে সে ডিএসসিপি থেকে আইপি পাবে, তাই তো বলা আছে। এরপরে দেখেন নিচের দিকে অন বুট ইকুয়ালস টু নো লেখা আছে, তাই না? বাহ, ভেরি গুড। যদি এইখানে অন বুট ইকুয়ালস টু নো থাকে, এটাকে আমাদেরকে ইয়েস বানাইতে হবে। অন বুট ইকুয়ালস টু নো মানে হচ্ছে এই মেশিন যখন বুট করে তখন সে অ্যাডাপ্টারটাকে অন করে নাই, মানে অ্যাডাপ্টারটা ডিসেবল আছে, অ্যাডাপ্টারটা ডিসেবল আছে। আমাদেরকে অ্যাডাপ্টারটাকে এনাবল করতে হবে। এনাবল করার আরো কমান্ড আছে, সেটা দিয়ে আমরা করতে পারি। কিন্তু আমরা এই অন বুট ইকুয়ালস টু যদি ইয়েস করি, তাহলে মেশিন যখন রিস্টার্ট হবে, রিবুট হবে, তারপরে যখন মেশিন আবার চালু হবে, সে একে একে এটাকে এনাবল করে নিবে। হ্যাঁ, কমান্ড দিয়ে করলে এখন চেঞ্জ হবে, টেম্পোরারি চেঞ্জ হয়ে গেল, অনেকটা মাউন্টের মতো টেম্পোরারি চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আবার যখন রিবুট করলেন তখন তো সে নো দেখে ডিসেবল রেখে চলে আসবে। তাহলে আমাদের অনবুটটাকে কি করতে হবে? ইয়েস করতে হবে। কিভাবে করবেন? আই মানে কি? ইনসার্ট। অনবুটটাকে কি করব আমরা? নো কেটে দিয়ে ইয়েস, নো কেটে দিয়ে। বুঝতে পারছেন? ফাইলটা সেভ করবেন কিভাবে? প্রথমে এসকেপ, মানে ইনসার্ট মোড থেকে আমাকে প্রথমে বের হইতে হবে, ক্লোন এক্স, তাই তো? ক্লোন দিয়ে, বুঝতে পারছি আমরা? কোনো সমস্যা আছে? সেভ, সেভ করে ফেললাম। 34এও এসকেপ, 34এও সেম কাজটা করতে হবে, 34এও সেম কাজটা করতে হবে, কারণ 34এও তো আমার অ্যাডাপ্টার দুটোই তো আমার অন করতে হবে নাকি? কারণ 34-এ যাই, 34-এও দেখেন অন বুট ইকুয়ালস টু কি দেওয়া আছে? নো দেওয়া আছে। তাহলে কি করব? ইয়েস, স্কেপ, ক্লোন। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? সেভ করছি আমরা, তাই না? তাই তো? যদি আপনি ম্যানুয়ালি কোনো একটা অ্যাডাপ্টার আপ করতে চান, তাহলে কমান্ড হচ্ছে ইন্টারফেস আপ, ইএনএস 34। আমরা যেটা করলাম সেটা কি? কনফিগারেশন ফাইল থেকে পার্মানেন্টলি করলাম, তাই না? তাই তো? যদি আপনি কোনো একটা অ্যাডাপ্টার ম্যানুয়ালি অন এনাবল করতে চান, তাহলে কমান্ড হচ্ছে ইফ আপ, আপ হয়ে গেল। 34কেও যদি আপ করতে চান, ইফ আপ। যদি ডাউন করতে চান তাহলে কমান্ড কি হবে? ইফ ডাউন। বুঝতে পারছি এই পর্যন্ত? আচ্ছা, আমি কিন্তু দুইটা আলাদা আলাদা দেখাইছি, দুইটা যে একই সাথে করতে হবে তা কিন্তু না, আপনার যেটা দরকার সেটা করবেন। আমরা যেহেতু নেটওয়ার্কটা আমরা এখন রিস্টার্ট দিব, রিস্টার্ট নেটওয়ার্ক। কি করব আমরা? রিস্টার্ট দিব। আপনারা যারা আগের লিনাক্সে কাজ করছেন, আগে আমরা সার্ভিস রিস্টার্ট দিতাম,
সেটা দিলেও কাজ করবে, সার্ভিস নেটওয়ার্ক রেজিস্টার। সিটিএল কন্ট্রোল। ওকে, দিছেন হয়েছে। আর এটা যে হচ্ছে এটা প্রোগ্রেসটা আমরা দেখতে পাবো না যে দেখেন এখানে বলছে জব ফর নেটওয়ার্ক ডট সার্ভিস ফেইল বিকজ দ্য কন্ট্রোল প্রসেস এক্সিটেড উইথ এরর কোড। সি সিস্টেম কন্ট্রোল স্ট্যাটাস নেটওয়ার্ক অ্যান্ড জার্নাল সিটিএল মাইনাস এক্সি ফর ডিটেলস। তাই না? তাই তো? রেস্ট চেক যে আসলে কি সমস্যা আছে। স্ট্যাটাস কি দিলাম? সিস্টেম কন্ট্রোল স্ট্যাটাস নেটওয়ার্ক, তাই না? কি বলছে দেখেন, নেটওয়ার্ক সার্ভিস ব্রিঙ্গিং আপ অর ডাউন নেটওয়ার্কিং লোডেড, ওকে, অ্যাক্টিভ ফেইল, তাই না? ফেইল টু স্টার্ট, তাই তো? তার মানে আমার কোথাও কনফিগারেশনে একটা এরর আছে। কনফিগারেশনের মধ্যে একটা প্রথম এরর চিন্তা করেন, আপনার ডিসিপিতে আমরা ENS33 সেটাকে ডিসিপি দিয়ে রাখছি, তাই না? ENS34 কি হবে? ম্যানুয়াল আইপি হবে না? কিন্তু আমরা কি দিয়ে রাখছি? ডিসিপি। তাহলে আমাদেরকে আরেকটা টুলস আছে আমাদের কাছে, নেটওয়ার্ক ম্যানেজার টেক্সট ইউজার ইন্টারফেস। তার মানে আপনি যদি নেটওয়ার্কের ম্যানেজারটাকে ইউজার ইন্টারফেসের মাধ্যমে কনফিগার করতে চান, এটাই হচ্ছে আইপি বসানোর সবচেয়ে সহজ ওয়ে। ম্যানুয়ালিও বসাতে পারেন ওই কনফিগারেশন ফাইলে, এটা হচ্ছে সবচেয়ে সহজ। এটা কমান্ড মোডে কাজ করে যেহেতু টেক্সট ইউজার ইন্টারফেস। এটা এন্টার দিলে দেখেন এরকম একটা টেক্সট ইউজার ইন্টারফেস আসবে। আসছে? দেখেন কি বলা আছে, এডিট এ কানেকশন, তাই না? দুইটা ইথারনেট দেখা যাচ্ছে, একটা ENS33 আর একটা হচ্ছে ENS33 ভিতরে যদি ঢুকেন আপনি, তাহলে দেখেন এখানে দেখা আছে প্রোফাইল নেম ENS33, ডিভাইস ENS33, IPv4 কনফিগারেশন অটোমেটিক, তাই না? IPv6 কনফিগারেশনও অটোমেটিক। দেখেন এই অটোমেটিকের ভিতরে আরো কি কি আছে, ইগনোর, অটোমেটিক, ডিসিপি অনলি, লিঙ্ক লোকাল, ম্যানুয়াল, তাই তো? এখানে ডিসেবল থাকে কোনটা? তো ফেক করে থাকে হ্যাঁ, IPv4 এ আমি 6 এ চলে গেছিলাম। 6 এ ইগনোর করা যায় যেহেতু IPv4 আমরা কনফিগার করি। তাই কি আছে, ডিসেবল, অটোমেটিক, লিঙ্ক লোকাল, ম্যানুয়াল, শেয়ার, তাই না? তাই তো? এটা তো ঠিক আছে, আমাদের আছে না? ডিসিবি থাকবে না 33 নাকি অন্য কিছু কি হবে? তাহলে অটোমেটিক ঠিক আছে, তাহলে আমরা এটা ওকে করে বের হই। বের হয়েছে। এবার ENS34 কোথায় আসছে এবার?
34 এ আসছি কিন্তু IPv4 কনফিগারেশনটা অটোমেটিক, এটা কি হবে, ম্যানুয়াল হবে না? তাহলে আমরা সিলেক্ট করব করছি আমরা, এখানে ম্যানুয়ালি আইপি বসাইতে হবে না হোস্ট অনলিতে, তাহলে তাই তো? তাহলে আমরা এখানে ডান পাশে শো আছে, ম্যানুয়ালি যে কনফিগার করবেন কি করবেন, শো দেখেন নিচের দিকে ওপেন হয়েছে তাই না, অ্যাড্রেস ওপেন হয়েছে না, এন্টার দেন, এটা আইপি দেওয়ার জন্য সেটা জায়গা দিচ্ছে তাই না, 192 168, আমার 137 তাই না, আমার তো এরকম 137 সিরিজ, আমি আইপি দিলাম 10, সাবনেট মাস্ক কত /24, ওকে। স্যার এটা তো স্যার হোস্ট অনলি না। জি, মানে আপনি আপনার হোস্টেল নেটওয়ার্ক দিবেন তো। স্ল্যাশ দিয়ে দিলে হয়ে যাবে না, স্ল্যাশ দিয়ে দিতে হবে। স্যার ফ্ল্যাটে স্যার কত দিন স্যার 24 150.0.0 24 না, ওরে 0.0 0.0 তো নেটওয়ার্ক, আইপি কি হবে, 0.0 তো স্যার নেটওয়ার্ক 0.1 থেকে শুরু করে 0.253 পর্যন্ত হতে পারে না, আইপি বসে তো। স্যার তাহলে আমাদের যেটা নেটওয়ার্ক ছিল এটার পরে থাকলে স্যার আমাদের অ্যাড্রেস দিতে হবে মানে স্যার সাপোজ 0.0 তারপর 0.10 তা তো অবশ্যই। স্যার এখানে মাল্টিপল অ্যাড্রেস দেওয়ার মাল্টিপল আইপি হতে পারে না, একই হোস্ট অনলিতে মাল্টিপল অ্যাড্রেস দিতে পারে, উইন্ডোজে তো আমরা মাল্টিপল আইপি বসাতে পারি না, অ্যাডভান্স তো সেটা। ওকে, ডান সবাই। গেটওয়ে চাইলে দিতেও পারেন, ধরেন আমি এই মেশিনেরটাকে গেটওয়ে হিসেবে দিই, বা গেটওয়ে না দিলেও হয়, আমাদের গেটওয়ে লাগবে না, আলটিমেটলি গেটওয়ে কিছু নেই, ধরেন শুধু আইপিটাই বসাইলাম, ওকে। তাহলে কি করবো, ওকে তাই না, তারপরে ব্যাক, তারপরে ওকে, বেরোয় আসছে, হ্যাঁ না, দেখেন এরপর যখন আপনি রিস্টার্ট দিবেন খুব সুন্দরভাবে রিস্টার্ট হবে, বুঝছে না নাকি? এবার ইফ কনফিগ চালান, দেখেন ENS33 তে সে আইপি পাইছে কত, 44.44, এটা সে অটোমেটিকই পাইছে তাই না, নেট মাস 255.255.255.0, ব্রডকাস্ট 192.168.44.255, আর ENS34 এ আমরা ম্যানুয়ালি আইপি বসাইছি 137.10, নেট মাস 255.255.255.0, ব্রডকাস্ট .255, হয়েছে এই পর্যন্ত সবার? তার মানে কি আমাদের সিস্টেমে এখন একটা আইপি চলে আসছে তাই না, একটু আগে কি ছিল, ছিল না, আমরা জাস্ট নেটওয়ার্কটা কনফিগার করলাম এই মাত্র তাই না, স্যার ENS33 তে তো স্যার আইনেট স্যার ভার্সন 6 দেখাচ্ছে স্যার কোথায়, ওই যে দেখেন ইনেট লেখা আছে না, তার নিচে লেখা ইনেট 6,
4 স্যার কি দেখাচ্ছে আইনেট স্যার ভার্সন 4 আইপি অ্যাড্রেস এই সার্ভার সাথে সেই 33 স্যার ভার্সন 6 আইপি কোথায় দেওয়া আছে আইনেটে না না মানে যে ইএনএস 36 এ যে আইনেট দেওয়া আছে মানে যে আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে এটা নাই আইনেটে আইনেট আইনেট 6 দেখাচ্ছে আইপি নাই আইনেট আইনেট আইপি 34 ঠিক আছে সবার সামনে আগে আমাদের ডিএসসিবি কনফিগার করার ফোল্ডার হচ্ছে etc ডিএসসিবি এটার ভিতরে দেখেন একটা কনফিগারেশন ফাইল আছে dcbd.configuration তাই না dcbd.configuration নামে একটা ফাইল আমরা এখানে দেখতে পাচ্ছি এই ফাইলটা যদি আমরা একটু রিড করি যে ফাইলটাতে কি আছে দেখবো এই ফাইলে কিছু নাই এই ফাইলে এক্সাম্পল ফাইলের কথা বলা আছে তাই না অর্থাৎ এই ফাইলটাতে আমাদের সামহাউ কনফিগার করতে হবে লিখতে হবে কিন্তু এই ফাইলের একটা এক্সাম্পল ফাইল বা রেফারেন্সের একটা ফাইল সে দিয়ে দিচ্ছে তাই না সেটা কোথায় আছে ইউজার শেয়ার ডকুমেন্টেশন dcp.dcpd.com তাই না তাহলে এক আমরা করতে পারি আমরা নিজেরা পুরোটা এডিট করতে পারি দুই আমরা এই এক্সাম্পল ফাইলটা কপি করে নিয়ে এসে তারপরে সেটা এডিট করতেও পারি যেটা সুবিধা মনে হয় আমরা যেহেতু প্রথমবার করতেছি আমরা ওই ফাইলটাকেই কপি করে নিয়ে আসি কপি ইউজার শেয়ার ডক dcp dcpd.conf.example এই ফাইলটাকে আমরা কপি করছি তাই না জি বলেন ওইটি কোথায় কপি করব এই লোকেশনেই dcp.conf নামে ওভাররাইট ইয়েস ওভাররাইট হয়ে গেল তাহলে এক্সাম্পল ফাইলটাকে আমরা dcpd.conf ফাইলে ওভাররাইট করে ফেললাম এক্সাম্পল ফাইলে কাজ করতে সুবিধা হবে তাই লেখা লাগবে না নিজেদের পুরোটা হয়ে গেছে ডান এবার এই ফাইলটা আমরা এডিট করব vi dcpd.conf vi dcpd.conf আসছি আমরা নাম্বারটা এনেবল করে নেই yes
দেখেন এইটা ইউজার পরে এরপরে ফাইলটাতে ঢুকছি vidcbd.com নাম্বারটা কিভাবে নাম্বার করব set nu set space nu নাম্বার দেখেন 47 নাম্বার লাইনে একটা সাবনেট কিভাবে ডিক্লেয়ার করতে হয় ডিএসসিবি তে অর্থাৎ আমরা উইন্ডোজে কি করছিলাম পুল ক্রিয়েট করছিলাম স্কোপ ক্রিয়েট করছিলাম তাই না সেই স্কোপ কিভাবে করতে হয় এখানে ডিক্লেয়ার করতে হয় এখানে দেখেন 47 নাম্বার থেকে 54 নাম্বার লাইন পর্যন্ত সেটা বলা আছে তাই না পাইছি সবাই কোলন দিয়ে সেট এনিউ নাম্বার তো আসেনি কোলন দিছেন সেট এনিউ লেখেন সেট স্পেস এনিউ এই নাম্বারে বের কিভাবে কোলন কিউ নট কিউ নট সাবনেটিং করব না স্কোপ ডিএসসিবি তাহলে 47 নম্বর লাইনটা আমরা এডিট করব সাবনেটের এখানে আমরা আমাদের নেটওয়ার্কটা ডিক্লেয়ার করে দেই 192.168.137.0 নেটওয়ার্ক মাস্ক হচ্ছে আমাদের 255.255.0 রেঞ্জ আমরা কত থেকে কত দিব তাহলে আমরা 50 থেকে 100 পর্যন্ত দিলাম ডিএনএস সার্ভারের একটা অ্যাড্রেস এই মেশিনের আইপিটাই দিয়ে দিলাম অপশন ডোমেইন নেম আমাদের দরকার নেই গেটওয়ে আমরা এই মেশিনটাই দিয়ে দিলাম ব্রডকাস্ট অ্যাড্রেস দিতে হবে ওই যে রেঞ্জ লেখা 48 মানে স্যার 137.50 আর হচ্ছে .100 রেঞ্জ দিলাম এতটুকু দিব যতগুলো হচ্ছে আপনারা রাইট কনফিগার করে দিন সবাই লিখছি সেভ অপশন অর্ডার মানে গেটওয়ে দশটা এপিসে আইপি বসাইলাম দিলাম এইটাই দিলাম এখন গেটওয়ে কি দিবেন আপনি যদি রাউটার 1 হয় দিবেন মান গেটওয়ে যেটা হবে সেটাই দিবেন তাই না যদি এইটাই গেটওয়ে হয় এইটাই দিবেন স্যার কপি হয়নি কমান্ড কপি কোন কপি আপনাদের গ্রুপে আমি পুরো কনফিগারেশন ফাইল দিয়ে দিছি ওখান থেকে দেখে নেন কমান্ড ওকে ডান যারা পিছনে পড়ছেন গ্রুপের ভিতরে দেখেন কনফিগারেশনের কমান্ডগুলো আমি দিয়ে দিছি নিয়ে দেখেন সেভ এরপরে কি করতে হবে এই সার্ভিসটাকে চালু করতে হবে সিস্টেম ctl
স্টার্ট ডিএইচসিপি ডি চালু হয়ে গেল। সিস্টেম সিটিএল এনেবল ডিএইচসিপিডি। মেশিন রিবুট দেওয়ার পরও যেন এই সার্ভিসটা রান করে, এই জন্য আমাদেরকে এই কমান্ডটা চালাতে হবে, এনেবল। আর সার্ভিসটা চালু করার জন্য স্টার্ট, অর্থাৎ কোনো সার্ভিস চালু করতে স্টার্ট, বন্ধ করতে স্টপ, রিস্টার্ট করতে রিস্টার্ট। আর এই সার্ভিসটা রিবুটের পর অটোমেটিক্যালি যেন চালু হয়, এজন্য এনেবল। বন্ধ করতে চাইলে ডিসেবল। এটুকু করছি আমরা। তাহলে আমাদের এই সার্ভারটা অলরেডি ডিএইচসিপি কনফিগার হয়ে, তাহলে আমাদের যে ক্লায়েন্ট আছে, ধরে নিচ্ছে আমাদের এইখানে একটা ভিএমনেট 1 আছে না, এই জায়গায় আছে তো নাকি? আগের এররটা দেখা সেটাতে ঢুকে দেখি। দেখেন সে এখানে 137.50 এই আইপিটা অলরেডি পেয়ে গেছে, তাই না? দেখেন ডিএইচসিপি সার্ভার কত, 137.10। বুঝতে পারছি ডিএইচসিপি সার্ভারে কাজ করতেছে। ক্লিয়ার সবাই? এখন আর একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, এটা দেখে নেন, তারপরে যাদের হয় না তাদেরটা দেখে দিচ্ছি। আমরা যদি এইটাতে 50 আইপির বদলে 60 আইপি দিতে চাই, অর্থাৎ ম্যাক বাইন্ড করতে চাই, তাহলে এই যে ফাইলটা আমরা একটু আগে এডিট করলাম, এই ফাইলটার ভিতরেই দেখেন বলা আছে 75 নাম্বার লাইনে কিভাবে ম্যাক বাইন্ড করতে হয়। এটা কিন্তু একটা এক্সাম্পল ফাইল, আমরা এই ফাইলটা এডিট করতেছি। আপনি এডিট না করে ওই মেইন কনফিগারেশন ফাইলে যদি এই কথাগুলো লিখে দিতেন তাও কিন্তু কাজ করত। আমরা এক্সাম্পল ফাইল এডিট করতেছি ফার্স্ট টাইম, এই কারণে। এইখানে দেখেন একটা হোস্ট বলা আছে, এটা যে কোনো একটা নাম, আসলে দেখেন আমরা নাম দিলাম ক্লায়েন্ট 1। হার্ডওয়্যার ইথারনেটে কি হবে, ম্যাক অ্যাড্রেস। আমাদের ম্যাক অ্যাড্রেস কত, 5056C0, এটা বসাই দেন এইখানে। 5056C00001, তাই না? 01 এরকমই না, 005056C00001, কোনো সমস্যা না, 005056C00001। এটা নিচের দিকে কি বলা আছে, ফিক্সড অ্যাড্রেস। ফিক্সড অ্যাড্রেস এখানে আমরা বসাবো যে আইপিটা আমরা দিতে চাচ্ছি, দিতে যাচ্ছি 60। সেভ। এই ফাইলটা যে আপনি কাজ করলেন, তাহলে আপনাকে সাথে সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে সার্ভিসটাকে রিস্টার্ট করতে হবে। এখন আমরা যদি এই জায়গায় আসি এবং ভিএমনেট 1টাকে চেক করি, দেখেন ওর আইপি হয়ে গেছে এখন 60। বুঝতে পারছেন? লিনাক্সে ডিএইচসিপি খুবই লাইট একটা সার্ভার, খুব দ্রুত এটা কাজ করে। আমরা সবাই যদি বুঝতে পারি তাহলে এটা করি।